হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশন। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর পাঠ্য যেটা প্রথম অধ্যায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ তার ইম্পর্টেন্ট কি প্রশ্ন উত্তর হয় সমস্তটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে আজকের এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অধ্যায়ের যা কিছু প্রশ্ন উত্তর আছে সবটা সম্পর্কে। তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ বিষয় বাংলা, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দরাম চক্রবর্তী, তার রচনা। তো আমরা জেনে নেব প্রথমে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে। এই মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমরা দু এক কথা জানার পরে জানব, পুরো গল্পের আকারে জেনে নেব কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির ঘটনাটা কি ঘটেছিল। তারপরে আমরা তার টেক্সট বই যেটা আছে তোমাদের পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের কবিতাটা পুরোপুরি বিস্তৃত আলোচনা করা হবে। তো চলো আজকের ক্লাসে যাওয়া যাক। তবে ক্লাসে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। তো চলো আজকের পাঠ্য আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দরাম চক্রবর্তী। তিনি ছিলেন বর্ধমান জেলার একজন বাসিন্দা। ভূমি বা তার পিতার বাড়ি ছিল বর্ধমান জেলায়, কিন্তু সেখানে বর্ধমান জেলায় অত্যাচারিত হয়ে সেখানে জমিদার যারা তখন রাজা ছিল, তখন প্রত্যেকটা মানে আমাদের যে অঞ্চলগুলো আছে সমস্ত অঞ্চলের একটাই রাজা ছিল, কিন্তু রাজা থাকার সত্ত্বেও সেখানে জমিদাররা নিজ নিজ এলাকা বা অঞ্চল নিজের মতো করে শাসন করত। এর ফলে কি হতো, প্রজারা ভীষণ অত্যাচারিত হতো। সেই রকম আমাদের কবি মুকুন্দরাম এবং তার পরিবারও সেই অত্যাচারের শিকার হয়। তারা অত্যাচারিত হয়ে চলে যায় মেদিনীপুর জেলায়। সেখানে মেদিনীপুর জেলায় গিয়ে আশ্রয় নেয় জমিদার বাঁকুড়া রায়ের কাছে। বাঁকুড়া রায়ের কাছে যখন তার আশ্রয় নিল, তখন বাঁকুড়া রায় আমাদের কবি মুকুন্দরাম চক্রবর্তীর পাণ্ডিত্য ও জ্ঞান দেখে অভিভূত হয়ে তিনি তার পুত্রের গৃহশিক্ষক হিসাবে তাকে নিয়োগ করলেন। তারপরে কি ঘটল, তারপরে কবি মুকুন্দরাম একদিন স্বপ্নাদেশ পেল যে তাকে কাব্য রচনা করতে হবে। এরকম কিছু কথা আমরা জানতে পারি। আর তখনই তিনি শুরু করলেন কাব্য রচনা। আর তখন তিনি লিখলেন তার কাব্য চণ্ডী মঙ্গল, যাকে আমরা অম্বিকা মঙ্গল হিসেবেও পাই। সেই অম্বিকা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অভয়া মঙ্গল, এই কাব্যগুলো তিনি রচনা শুরু করলেন। এটা গেল কবির সংক্ষিপ্ত একটা বিবরণ। এবার আসি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটা, তার উৎস সম্পর্কে। উৎসটা আমাদের জেনে রাখতে হবে, কারণ উৎসটা খুব ইম্পর্টেন্ট। উৎসটা দেখো, প্রথম হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের দুটো ভাগ, একটা দেবখণ্ড, একটা নরখণ্ড। এই নরখণ্ডের আবার দুটি ভাগ, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। এই আখেটিক খণ্ডটার নায়ক হচ্ছে কালকেতু এবং নায়িকা ফুল্লরা। এই কালকেতু এবং ফুল্লরাকে নিয়েই এই যাবতীয় ঘটনা এবার ঘটবে, যেটা তোমাদের গল্পের ছলে আমি এক্ষুনি বোঝাবো। তো এখানে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আমাদের যে পাঠ্য, তার উৎস পাচ্ছি আখেটিক খণ্ড। এই আখেটিক খণ্ডে কালকেতু সম্পর্কে যে বিবরণ আমরা পাই সেটা হচ্ছে এই রকম, যে কালকেতু এবং ফুল্লরা এরা দুজনে স্বামী স্ত্রী। এরা গুজরাট নগরে বসবাস করত। অ্যাকচুয়ালি গুজরাটে তখন বসবাস করত। তো গুজরাট এবং তার পাশে রয়েছে কলিঙ্গ। কলিঙ্গ বলতে বর্তমানে উড়িষ্যা রাজ্য। আমরা এখানে দুটো রাজ্যের কথা পাবো, একটা গুজরাট রাজ্য এবং একটা উড়িষ্যা রাজ্য বা কলিঙ্গ রাজ্য। তো গুজরাটে বসবাস করতো কে না, তো এই কালকেতু। গুজরাটে বসবাস করত এই কালকেতু। কালকেতু
ছিল একজন ব্যাদ মানে সে পশু শিকার করত। কালকেতু একজন ব্যাদ, সেহেতু সে পশু শিকার করত এবং তার জীবিকা এইভাবেই সে নির্বাহ করত, পশু শিকার করে সংসার চলতো এক কথায়। তো একদিন কি হলো, পশু তো শিকার করে, অনেক পশু শিকার করে। পশুরা একদিন করলো কি, দেবী চণ্ডীর কাছে গেল, গিয়ে অনুনয় নিবেদন করলো যে হে দেবী চণ্ডী, আমাদের তো কালকে তো শিকার করে মেরে ফেলছে, তো এর একটা বিহিত করা চাই। তখন দেবী চণ্ডী দেখলো যে তাই তো, কালকে তো প্রত্যেক দিন এত এত পশু শিকার করছে, তো কি করা যায়। তো কালকে তো একদিন পশু শিকারে বেরিয়েছে সকালবেলা, এমন সময় তার সামনে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একটি স্বর্ণগধিকা মানে গো সাপ যাকে বলা হয়। সেই স্বর্ণগধিকা তার পথ আটকে যখন দাঁড়ালো, তখন তাকে উপেক্ষা করে কালকেতু চলে গেল শিকারে। কিন্তু দুঃখের বিষয়, সেই দিন কালকেতু কোনো রূপ শিকার পেল না, সে ঘুরে বাড়ি চলে আসছে। এমন সময় দেখছে সেই স্বর্ণগধিকা ওখানেই রয়েছে। তখন সে স্বর্ণগধিটাকে, যেটা গোসাপ, তাকে ধরে তার ঘরে নিয়ে গিয়ে আটকে রাখলো। তারপর সে আবার পুনরায় শিকারে গেল, কিন্তু তারপরেও যখন সে শিকার পেল না, তখন তো রেগে মেগে পুরো একাকার। তখন সে বাড়িতে এসে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি ওই স্বর্ণগধিটাকে মেরেই আজকে খাবো, এরকম একটা সিদ্ধান্ত। হ্যাঁ, তো হঠাৎ করে তার বাড়িতে এসে যেই দরজা খুলেছে, দেখছে পুরো ঘর আলোর রোশনিতে ভরে গেছে এবং সেই স্বর্ণগধিকা যে আসল রূপ দেবী চণ্ডী, সেই রূপ বেরিয়ে পড়েছে। তখন কালকেতু এবং ফুল্লরা করলো কি, তাকে নমস্কার করলো এবং তাদের ভুল ক্ষমা স্বীকার করলো এবং তার সঙ্গে এও জানালো যে তাদের যে জীবনের দুঃখ দুর্দশা, সেই কাহিনী তাদেরকে মানে দেবী চণ্ডীকে বলল। তখন দেবী চণ্ডী কী করলো, তাকে অনেক মণি মাণিক্য এবং স্বাদ ভরা স্বর্ণমুদ্রা এইসব দিয়ে তাকে ধনী করে দিল। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি কালকেতু অনেক সম্পত্তি পেয়ে সে রাজা হয়ে গেল। সে গুজরাট নগরের পত্তন ঘটাবে, সেখানে তার সাম্রাজ্য বিস্তার করবে ঠিকই, কিন্তু সে রাজ্যের রাজা হলো কালকেতু, রানী হলো ফুল্লরা, কিন্তু প্রজা কোথায়? প্রজা তো নাই রাজ্যে। এই জন্য হলো কি, কালকেতুর আবার দুঃখে পড়ে গেল এবং চিন্তায় পড়ে গেল যে আমার এত বড় সাম্রাজ্যে কোনো প্রজা নাই, কি করা যায়। তখন সে আবার দেবীর শরণাগত হলো। দেবীর শরণাগত হয়ে দেবীকে আবার জানালো যে প্রজার জন্য কি করা যায়। তখন দেবী তার কথা শুনে বলল ঠিক আছে, তো গুজরাট যে নগর পত্তন হলো, তার প্রজা দরকার, প্রজা পাঠাবে। তো দেবী চণ্ডী এবার মহা সমস্যায় পড়লো, কী করা যায়। তখন দেবী চণ্ডী কী করলো, পদ্মাবতীর কাছে গিয়ে পরামর্শ করে স্থির করলো যে পাশের যে রাজ্য, গুজরাটের পাশের যে রাজ্য অর্থাৎ কলিঙ্গ রাজ্য, সেখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সৃষ্টি করে সেইখানকার মানুষগুলোকে গুজরাটে নিয়ে আসা হবে, এরকম একটা পরিকল্পনা তৈরি হলো। তো সেই পরিকল্পনা মতো যখন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবার হবে, তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির যে বিবরণ, সেটাই তোমাদের এই আলোচ্য পাঠ্য আজকের, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। তো এরপরে কি ঘটলো, কলিঙ্গ দেশে আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে দেশে কী হবে, চারিদিক অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবার পরে সেখানে বৃষ্টির সৃষ্টি হবে, ঝড়ের সৃষ্টি হবে। এমন ঝড়ের সৃষ্টি হবে যে কেউ কারো অঙ্গ বা দেহ পর্যন্ত দেখতে পাবে না, কেউ কারো কথা শুনতে পাবে না, এইরকম ঝড়ের সৃষ্টি হবে। তোমাদের এখানে বলেছে যে ঈশান কোণে মেঘ উঠবে, প্রচণ্ড মেঘ, কালো মিশমিশে মেঘ, সেই মেঘ দ্রাম করে ডাকবে, নিমেষে চারদিকে জলে ছেয়ে যাবে, এত এত জল হবে যে রাস্তাঘাট সমস্ত কিছু জলে মগ্ন হয়ে যাবে। এর ফলে কি ঘটবে, গর্ততে যে ভুজঙ্গ বা বিষধর সাপগুলো থাকে, তারাও বাঁচার তাগিদে গর্ত ছেড়ে বেরিয়ে এসে জলে ভেসে বেড়াবে। মানুষজনের বাড়িঘর পুরো ভেঙে তছনছ হয়ে যাবে, মঠ অট্টালিকা সমস্ত কিছু হনুমানে ভেঙে দিবে।
আর কি হবে, চাল ভেঙে শিল পড়বে মেঝেতে। এই যে একটা বিবরণ, একটা দুর্বিষহ বিবরণ, ঝড় ঝঞ্ঝার একটা দুর্বিষহ বিবরণ, সেটা আমরা লক্ষ্য করছি। এর ফলে কী হবে, মানুষ দৌড়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাবে, তাদের সমস্ত শস্য পচে যাবে, নষ্ট হয়ে যাবে, জলে ভেসে যাবে। এরপরে আমরা পাচ্ছি যে এই বৃষ্টিটা কতদিন ধরে হচ্ছে, 7 দিন ধরে। 7 দিন এমনভাবে বৃষ্টি হচ্ছে যে সন্ধ্যা দিবস রজনী কোনো সময় এর ক্ষান্ত নেই, মানে কোনো সময় এই বৃষ্টি থামবে না, একভাবে কন্টিনিউ হয়েই যাচ্ছে 7 দিন ধরে বৃষ্টি। তো বোঝা গেল, এইরকম একটা প্রাকৃতিক যে বর্ণনা, সেই বর্ণনা কবি আমাদের এই আলোচ্য পাঠ্যে বলেছেন। তো এটা হলো সামান্য কিছু আমি গল্প আকারে বললাম তোমাদের মনে রাখার সুবিধার্থে। এবার এই পাঠ্যটা আমি পড়ে তোমাদেরকে আরও ডিটেলসে একটু বলবো, মনোযোগ সহকারে শোনো। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। এটি নেওয়া হয়েছে আখেটিক খণ্ড থেকে। প্রথম লাইনটাই আমরা বলবো যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। অর্থাৎ কি, মেঘে চারদিক অন্ধকার হয়ে গেল, এতটাই অন্ধকার যে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। অঙ্গ মানে শরীর বা দেহ। ঈশানে উঠিল মেঘ, সঘনে চিকুর। ঈশান মানে কোন দিক, উত্তর আর পূর্ব দিকের মাঝের অংশটাকে বলা হয় ঈশান। তো সেই ঈশান দিকে মেঘ উঠেছে। চিকুর, চিকুর শব্দের অর্থ কি তোমরা কি জানো? চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। মেঘ উঠলে দেখবে খুব জোরে জোরে আওয়াজ হয় এবং বিদ্যুৎ চমকায়, সেই রকম এখানেও বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে বলছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবন মানে এখানে উত্তর দিক, উত্তর দিক। তাহলে উত্তর দিকে কি করছে, মেঘ দূর 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 করে ডাকছে, অর্থাৎ মেঘের যে একটা বিভৎস আওয়াজ, সে আওয়াজটা এখানে বোঝা যাচ্ছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। গগন মানে এখানে আকাশ। নিমিষের মধ্যে অর্থাৎ মুহূর্তের মধ্যে আকাশে কি হয়ে গেল, মেঘ ছড়িয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল, এবং চারি মেঘ, এই চারি মেঘে কি করছে, মুষলধারে অর্থাৎ অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আর একটা বিষয় বলে রাখি, এই যে চারি মেঘ, এখানে 4টে মেঘের কথা বলা হয়েছে। এই 4টে মেঘ কী কী না, তো এই 4টে মেঘ হচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। কী কী বললাম এই 4টে মেঘ? সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ, এই 4টে মেঘ। তারপরে বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে মানে আমরা জেনেছি যে উড়িষ্যা, তাই তো? সেই উড়িষ্যায় কি করছে, বা কলিঙ্গে মেঘ উচ্চ নাদে ডেকে যাচ্ছে, অর্থাৎ একটা বীভৎস যে পরিবেশের সৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির, সেটাই আমরা এখানে লক্ষ্য করতে পারছি। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে, প্রলয় কি, প্রলয় হচ্ছে ধ্বংস। এই গনিয়া প্রজা, প্রজা মানে কি, প্রজা হচ্ছে সেই কলিঙ্গের যারা মানুষ, সাধারণ মানুষ, তারা হচ্ছে এখানে প্রজা। সেই প্রজারা বিষাদ অর্থাৎ শঙ্কিত হয়ে তারা শঙ্কায় পড়ে গেছে যে তারা এই মুহূর্তে তারা কী করবে, কী করে বাঁচবে, এরকম একটা তারা এতে কি বলো তোমার ওই শঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, অর্থাৎ ঝড় হুড় হুড় দূর দূর করে ঝড় বয়েই চলে যাচ্ছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। বিপাকে ভবন ছাড়ি অর্থাৎ কোনো কিছু না পেয়ে মানুষ কি করলো, তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে রর মানে দৌড়ে পালিয়ে গেল। পরের লাইন দেখো, বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত মানে হচ্ছে সবুজ বর্ণ, যা কিছু সবুজ ছিল সব যেন ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। শস্য এমনভাবে উল্টে পড়ে গেছে যে প্রজারা বা সেই কলিঙ্গ দেশের মানুষরা চমকে উঠেছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এখানে অষ্ট গজরাজ বলতে বোঝানো হয়েছে ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক ও দিগ্গজ। এই 8জনকে একত্রে বলা হচ্ছে অষ্টগজরাজ। বোঝা গেল? সঘনে চিকুর পরে ব্যঙ্গতর্কাবাজ। ব্যঙ্গতর্কাবাজ মানে
ব্যঙ্গ দরকা মানে কি? ব্যঙ্গ দরকা মানে হচ্ছে ব্যাঙ যে খুব দ্রুত যে লাফ দেয়, অনবরত লাফিয়ে লাফিয়ে যায়, সেই ব্যাঙের লাফানোকে এখানে তুলনা করা হয়েছে। সেই রকমভাবে এখানকার বাজগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত পড়ছে। করিকর সমান বরিশে জলধারা। করিকর মানে কি? করিকর মানে হচ্ছে হাতির সুর। করিকর মানে হাতির সুর। সেখানে জলধারা অর্থাৎ জলের ধারা অনবরত বয়েই চলেছে। জলে মোহে একাকার পথ হইল হারা। আর এই এত জল যাতে সেখানকার পথঘাট সব কিছু হারিয়ে গেছে, মানে জলে তো একাকার হয়ে গেছে সব কিছু। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারিদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছে খুব ঘন ঘন। কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। প্রথমে আমরা পেয়েছিলাম কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না, এখন আবার পাচ্ছি কেউ কারো কথা শুনতেও পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যা মানে সন্ধ্যা, দিবস মানে দিন, রজনী মানে রাত্রি। অর্থাৎ সন্ধ্যা বলো দিন রাত্রি কোনো সময় পরিষ্কার নেই, অনবরত মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এখানে জৈমিনী কি জানো? জৈমিনী হচ্ছে একজন মুনি। তিনি ছিলেন বেদব্যাসের শিষ্য, আবার তিনি ছিলেন বজ্রপাত নিবারক। তো ইনি হচ্ছেন জৈমিনী। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। এই না পায় দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ রবি মানে সূর্যের যে আলো, সূর্যের কিরণ কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, কেউটে সাপ, খুব বিষাক্ত যে সাপ তাকে বলা হয় ভুজঙ্গ। সেই ভুজঙ্গ কি করছে? গর্ত থেকে বেরিয়ে এসে সেই জলে ভেসে ভেসে বেরিয়ে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থর কলিঙ্গ মণ্ডলে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাহলে বৃষ্টিটা কতদিন হচ্ছে? 7 দিন ধরে। বৃষ্টিটা 7 দিন ধরে হচ্ছে, তাই বলছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। অর্থাৎ শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক মানে এখানে আছে, আছুক মানে আছে, হেজ্জা মানে পচে যাওয়া। হেজ্জা মানে কি? পচে যাওয়া। অর্থাৎ এই যে এত ঝড় বৃষ্টিতে মানুষের যা কিছু শস্য ছিল সব শস্য কী হয়ে যাচ্ছে না, তো পচে যাচ্ছে এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কোথায় না, তো মেঝেতে পরশীল বিদারিয়া চাল। মেঝেতে শিল অর্থাৎ ঘরের যে চাল বা ছাদ, সেই চাল ভেঙে শিলগুলো ঘরের মেঝেতে পড়ছে, তাই বলা হয়েছে মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। অর্থাৎ ভাদ্র মাসে যেমন তাল পড়ে, সেই রকম শিলগুলো ঘরের মধ্যে, ঘরের যে ছাদ, সেই ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে যাচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে এখানে বীর হনুমান কার আদেশ পেয়েছে? দেবী চণ্ডী, অর্থাৎ কে? মা দুর্গা। চণ্ডীর আর এক নাম দুর্গা বলো, চণ্ডী বলো, তারপরে এগুলোই। হ্যাঁ, মঠ অট্টালিকা ভাঙি করে খান। তো মঠ অট্টালিকা এগুলো কারা ভাঙছে না, তো বীর হনুমান। কার আদেশে? চণ্ডীর আদেশে বীর হনুমান বাড়ি বলো, বাড়ির ছাদের উপর মঠ বলো, অট্টালিকা বলো, যা কিছু আছে সব কিছু যেন ভেঙে খান করে দিচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদী গণ, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ এই অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন হচ্ছে আমাদের মুকুন্দরামেরই উপাধি। সেই শ্রী কবি কঙ্কন কি করছে? চণ্ডী মঙ্গলের যে গান, অম্বিকা মঙ্গলের যে গান, সেই গান গাইছে। তবে এখানে আর একটা কী পেলাম? চণ্ডীর আদেশে নদ নদীও কিন্তু ধেয়ে আসছে। তাহলে নদ নদী কার আদেশে ধাইছে? চণ্ডীর আদেশে ধাইছে। তো এই হলো আমাদের কবিতার মূল বিষয়বস্তু। এই হলো তোমাদের কবিতার মূল বিষয়বস্তু। আর সংক্ষেপে এই বিষয়বস্তুটা তোমাদেরকে আরেক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নিজেদের পড়ার সুবিধার্থে।
বলে রাখবো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, এত পরিমাণ শেয়ার করো যেন ভিডিওটা তোমাদের সকল বন্ধুরা পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।